ক্লাস 11-এর সিএলপিএ আমি স্টার্ট করছি। সিএলপিএ মানে কমার্শিয়াল লজ অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। তার অডিট পার্ট আমি প্রথমে স্টার্ট করব। অডিট পার্টের যে ফার্স্ট চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন, সেই চ্যাপ্টারটা দিয়ে আমি আজকে পড়াটা শুরু করব। তার আগে আমি বলে নেব যে আমি কোন বইটা ফলো করছি। আমি ক্লাস 11-এ সিএলপি এর জন্য উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক আইন ও নিরীক্ষা শাস্ত্র ঋত্বিক হালদার ও ডক্টর জে.এল. কুন্ডুর বইটি ফলো করছি। ঋত্বিক হালদার ও ডক্টর জে.এল. কুন্ডু। তো শুরু করি। অডিট পার্ট শুরু করব। অডিট পার্ট শুরু করার আগে আমি প্রথমে অডিট তোমরা শুনেছো, একটা কোম্পানি সারা বছরে যে হিসাব নিকাশ করে তার যে পরীক্ষা করা হয়, অর্থাৎ বছরের শেষে গিয়ে যে হিসাবটা যখন পরীক্ষা করা হয়, যে হিসাবটা ঠিক আছে না ভুল আছে, সেই পরীক্ষার কাজটাকেই বলা হচ্ছে অডিট। তো অডিট টার্মটা তোমাদের আগে জানা। তো অডিট শুরু করার আগে আমি কিছু জিনিস বলে দেব। ব্যবসা বাণিজ্যের গোড়ার দিকে যখন কারবারি প্রতিষ্ঠানের আয়তন খুব ছোট ছিল, তখন ট্রানজাকশানের সংখ্যাও কম ছিল, তখন আলাদা করে কোনো অডিটার রাখার দরকার পড়তো না, মানে আলাদা করে কোনো নিরীক্ষক রাখার দরকার পড়তো না। মালিক নিজেই কারবারের হিসাব রাখতেন এবং নিজেই সেই হিসাব পরীক্ষা করতেন। কিন্তু পরবর্তীকালে শিল্প বিপ্লবের ফলে যখন অষ্টাদশ শতাব্দীতে ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসার ঘটে, তখন প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধি পায় এবং সাথে সাথে প্রতিষ্ঠানের ট্রানজাকশানের সংখ্যাও বৃদ্ধি পায়। তখন কারবার আর মালিকের সম্পর্ক আলাদা হয়, অর্থাৎ কারবারকে মালিকের থেকে পৃথক করা হয়। প্রতিষ্ঠানে তখন একটা সেপারেট এন্টিটি ক্রিয়েট হয়, অর্থাৎ প্রতিষ্ঠান এবং মালিক আলাদা ব্যক্তি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে তখন একজন অডিটারের প্রয়োজন পড়ে, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে মালিকের রাখা হিসাবগুলো, কারণ মালিক নিজেই সেই হিসাব রাখতেন, তার রাখা হিসাবগুলো পরীক্ষা করার জন্য একজন ব্যক্তির প্রয়োজন পড়ে। তো তখন থেকে এই অডিট ব্যাপারটা চালু হয়েছিল। তো সেখানে আমি কিছু দেখো এখানে বুলেট ফর্মে কিছু টপিক আলোচনা করেছি। এগুলো এমসিকিউর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো 1 মার্কসে বা এমসিকিউতে এই শর্ট কোশ্চেনগুলো খুবই আসে। তো সেগুলো আমি আগে একটু আলোচনা করে নেব। ফার্স্ট দেখো কি বলেছি। 1494 সালে ইতালির লুকা প্যাসিওলি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন। দুতরফা দাখিলা পদ্ধতি মানে না, ডেবিট ক্রেডিট ভাগ করে দুদিকে রেখে, অর্থাৎ একটা ট্রানজাকশানের দুটো দিক, একটা ডেবিট দিক আর একটা ক্রেডিট দিক, এই ভাগ করে এটাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। এই রিলেটেড তোমরা অ্যাকাউন্টেন্সিতে ডিটেলসে পড়বে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আমরা অ্যাকাউন্টেন্সিতে পড়ব। তো সেটা প্রথম কে আবিষ্কার করেছিল? লুকা প্যাসিওলি, ইতালির লুকা প্যাসিওলি। কত সালে? 1494 সালে। নেক্সট বুলেটে লিখেছি 1857 সালে যৌথ মূলধনী কোম্পানি আইন, দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট রচিত হয়। তাহলে কোশ্চেন আসতে পারে কত সালে জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট রচিত হয়েছিল? 1857 সালে। নেক্সট পয়েন্ট, 1913 সালে কোম্পানি আইনে, মানে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1913, সর্বপ্রথম যোগ্য ও নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা কোম্পানির হিসাব পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এটা কি বলছে? এই যে 1857 সালে জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট চালু হয়েছিল, এই আইনেই কোম্পানিগুলির বার্ষিক হিসাব পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী উল্লেখ করা হয়। অর্থাৎ এই জয়েন্ট স্টক কোম্পানি যখন অ্যাক্ট চালু হয়েছিল, এখানেই প্রথম অডিট করার কথা বলা হয়েছিল, অর্থাৎ সারা বছর প্রতিষ্ঠানগুলো যে হিসাব রাখছে সেটা পরীক্ষা করার কথা, কিন্তু তখনও সেটা বাধ্যতামূলক করা হয়নি। অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্টে হিসাব পরীক্ষা করার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা বাধ্যতামূলক করা হয়নি। পরে 1913 সালে কোম্পানি আইনে
তখন সর্বপ্রথম যোগ্য ও নিরপেক্ষ, নিরপেক্ষ মানে একজন নিউট্রাল পার্সন, যার সাথে ওই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক থাকবে না, এরম একজন ব্যক্তিকে দিয়ে নিরীক্ষকের দ্বারা কোম্পানির হিসাব পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসে যে কত সালে কোন আইনে সর্বপ্রথম যোগ্য ও নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা কোম্পানির হিসাব পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল? 1913 সালের কোম্পানি আইনের দ্বারা। নেক্সট দেখো জিডিএ। জিডিএ এর ফুল ফর্ম কি বলেছে? গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি। গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি এটা কি না, এই জিডিএ হচ্ছে একটা পদ। জিডিএ সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরাই ব্রিটিশ ভারতে কোম্পানির নিরীক্ষক রূপে নিযুক্ত হতে পারতেন। বলছে 1918 সালে মুম্বাইয়ে, তখন বোম্বে ছিল, প্রাদেশিক সরকার নিরীক্ষকদের যোগ্যতা নির্ধারণের জন্য এই জিডিএ নামে একটা পরীক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল। সেই সময় জিডিএ সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরাই ব্রিটিশ ভারতে কোম্পানির নিরীক্ষক রূপে নিযুক্ত হতে পারতেন। অর্থাৎ যাদের কাছে জিডিএ সার্টিফিকেটটা রয়েছে তারাই একমাত্র অডিটর হিসেবে নিযুক্ত হতে পারতেন। নেক্সট আইসিএআই এর ফুল ফর্ম কি? দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। এটা তোমরা শুনেছো, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। এটাতে কি বলছে না, 1949 সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট প্রবর্তিত হয়। 1949 সালে, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। 1949 সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট প্রবর্তিত হয়। আইসিএআই নামে একটি স্বয়ংশাসিত সংস্থা কর্তৃক পরিচালিত পরীক্ষায় সফল প্রার্থীরা বর্তমানে নিরীক্ষক রূপে কাজ করার যোগ্য হিসেবে বিবেচিত হন। অর্থাৎ এখনকার দিনে বর্তমানে একটা প্রতিষ্ঠানের নিরীক্ষক রূপে জয়েন করার জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট অনুযায়ী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট অনুযায়ী, যে একটা কবে চালু হয়েছিল? 1949 সালে। সেই অ্যাক্ট অনুযায়ী ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, আইসিএআই, এটা একটা অটোনমাস সংস্থা। এদের দ্বারা একটা পরীক্ষা পরিচালিত হয়। সেই পরীক্ষায় সফল ব্যক্তিরাই একমাত্র নিরীক্ষক রূপে কাজ করতে পারে। এখান থেকে প্রশ্ন আসে যে বর্তমানে নিরীক্ষক রূপে কাজ করার জন্য কি যোগ্যতার প্রয়োজন? কি যোগ্যতার প্রয়োজন? না, তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। তাহলে বর্তমানে নিরীক্ষক রূপে কাজ করার জন্য কোনো ব্যক্তিকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। নেক্সট লিখেছি দেখো, ভেরি ইম্পর্টেন্ট, এর ফুল ফর্মটা ক্যাগ, সিএজি। এর ফুল ফর্ম কি? দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ভালো করে মনে রাখবে, দ্য কন্ট্রোলার, COMPTROLLER, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। 1950 সালে এই ক্যাগ নামে একটা পদ সৃষ্টি করা হয়। আর 1971 সালে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাক্ট গৃহীত হয়। দুটো সাল কিন্তু আলাদা। 1950 সালে ক্যাগ নামে একটা পদ সৃষ্টি হয়, আর 1971 সালে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাক্ট গৃহীত হয়। কি এটা? না, সরকারি দপ্তরে, গভর্নমেন্ট যে অফিসগুলো আছে বা গভর্নমেন্ট যে সেক্টরগুলো আছে তাদের হিসাব পরীক্ষা ক্যাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অর্থাৎ ক্যাগ সরকারি দপ্তরের হিসাব পরীক্ষা করে থাকে। 1950 সালে পদটা সৃষ্টি হয়েছিল, আর 1971 সালে এই অ্যাক্টটা গৃহীত হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসে যে বর্তমানে সরকারি দপ্তরের হিসাব পরীক্ষা কার তত্ত্বাবধানে পরিচালিত হয়? দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। লাস্ট বুলেট কি বলেছে? 1959 সালে দ্য কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অ্যাক্ট গৃহীত হয়। আগেরটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট কবে ছিল? 1949। আর কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট কবে হয়েছিল? 1959। এই আইনটি প্রবর্তনের পর ওই আইন অনুযায়ী কস্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে স্বীকৃত ব্যক্তিরাই কোম্পানির পরিব্যয় নিরীক্ষা মানে কস্ট অডিট করার জন্য যোগ্য।
অডিটের বিভিন্ন ভাগ আছে, যেমন কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, এরকম অনেক রকম অডিট হয়। তার মধ্যে কস্ট অডিট মানে যারা উৎপাদন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যারা প্রোডাকশনের সাথে যুক্ত, সেই রকম প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা করার জন্য কস্ট অ্যাকাউন্টেন্ট হতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও এই কাজ করতে পারে। তাহলে এই বুলেটগুলো তোমরা ভালোভাবে পড়বে, এগুলো 1 মার্কসের কোশ্চেন এবং এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্মগুলো 3টে ফুল ফর্ম আছে, জিডিএ, আইসিএআই আর সিএজি, আর এখানে হচ্ছে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, সিডব্লিউএও অনেক সময় দেয়। তো এই ফুল ফর্মগুলো ভালো করে পড়বে, কবে কোন অ্যাক্ট চালু হয়েছিল সেটাও কিন্তু ভালো করে পড়তে হবে। এবার আমরা চলে যাব অডিটে, মানে নিরীক্ষা। নিরীক্ষা শব্দের আভিধানিক অর্থ মানে ডিকশনারিতে যে অর্থ পাবে সেটা হচ্ছে বিশেষভাবে দেখা। তাহলে নিরীক্ষা শব্দের আভিধানিক অর্থ কি? বিশেষভাবে দেখা। আর নিরীক্ষা শব্দের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে অডিট। এই অডিট শব্দটা কোথা থেকে এসেছে? অডিট শব্দের উৎপত্তি ল্যাতিন শব্দ অডিরি থেকে, AUDIRE, অডিরি থেকে। এই অডিরি শব্দের মানে হচ্ছে শোনা। তাই আমরা বলতে পারি ব্যুৎপত্তিগত অর্থে অডিট শব্দের অর্থ শ্রবণ করা বা শোনা। কেন তাহলে হিসাব পরীক্ষার কাজটাকে অডিট বলা হয়? মানে একটা প্রতিষ্ঠানের হিসাবটা পরীক্ষা করা হচ্ছে, চেক করা হচ্ছে হিসাব ঠিক আছে না ভুল আছে, সেটাকে কেন অডিট বলা হয়? না, প্রাচীনকালে কারবারের হিসাবপত্র সঠিকভাবে রাখা হয়েছে কিনা, কিংবা কর্মচারীদের দ্বারা তৈরি হিসাবে কোনো ভুল ত্রুটি বা জালিয়াতি রয়েছে কিনা তা পরীক্ষা করার দায়িত্ব একজন নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে দেওয়া হতো। সেই হিসাব তাকে পড়ে শোনানো হতো, অর্থাৎ একজন যে হিসাবটা রাখছে সে ওই নিরীক্ষককে, মানে যে যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিকে হিসাব পরীক্ষা করার জন্য রাখা হয়েছে, তাকে পড়ে পড়ে শোনানো হতো। আর তিনি ওই পাঠ শুনে শুনে হিসাবের নির্ভুলতা যাচাই করতেন। এই কারণে ওই শ্রবণকারীকে, যে শুনছে, শুনে শুনে হিসাব পরীক্ষা করছে, তাকেই নিরীক্ষক বলা হয়। সুতরাং শ্রবণের মাধ্যমে হিসাব পরীক্ষাকে তখনকার দিনে নিরীক্ষা নামে আখ্যা দেওয়া হয়েছিল। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের অনেক সময় আসে যে কেন একে শোনা বা শোন বলা হয়। এই বুলেটগুলো থেকেও কিন্তু প্রত্যেকটা থেকে 1 মার্কসের কোশ্চেন বা এমসিকিউ আসে, যে নিরীক্ষা শব্দের আভিধানিক অর্থ কী, অডিট শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, অডিরি শব্দের অর্থ কী, ব্যুৎপত্তিগত অর্থে অডিট শব্দের অর্থ কী, এইগুলো কিন্তু 1 মার্কসের কোশ্চেনে আসে। এবার আমরা ফাইনালি চলে যাব নিরীক্ষার সংজ্ঞা, ডেফিনেশন অফ অডিটিং। নিরীক্ষার সংজ্ঞা কি বলেছে? যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তি দ্বারা কোনো প্রতিষ্ঠানের হিসাব বই, প্রামাণ্য দলিল, তথ্য ও ব্যাখ্যার ভিত্তিতে সেই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ও অন্যান্য কাজকর্মের সযত্ন, বিশ্লেষণমূলক ও নিয়মানুগ পরীক্ষা ও প্রতিবেদন প্রণয়নের কাজকে নিরীক্ষা বলে। তাহলে একটু একটু করে বোঝার চেষ্টা করি। যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তি। যোগ্য ব্যক্তি অবশ্যই হতে হবে, কারণ হিসাব পরীক্ষা করার জন্য একটা যোগ্যতা লাগে। এবং নিরপেক্ষ ব্যক্তি, ভেরি ইম্পর্টেন্ট, নিউট্রাল পার্সন হতে হবে, অর্থাৎ সেই ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের সাথে যুক্ত কোনো ব্যক্তির কোনো রকম সম্পর্ক থাকবে না। এরকম কোনো ব্যক্তির দ্বারা সেই প্রতিষ্ঠানের হিসাব বই, প্রামাণ্য দলিল মানে যে ভাউচার থাকে সেখান থেকে তথ্য বা ব্যাখ্যা, যেগুলো যে ন্যারেশনগুলো থাকে, সেগুলোর ভিত্তিতে সেই প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী এবং অন্যান্য কাজকর্মের সযত্ন, বিশ্লেষণমূলক এবং নিয়মানুগ পরীক্ষা করা হয়, এবং পরীক্ষার পর তাকে একটা প্রতিবেদন মানে একটা রিপোর্ট পেশ করতে হয়। সেই কাজটাকেই বলা হচ্ছে নিরীক্ষা। ভালো করে ডেফিনিশনটা পড়বে। তাহলে এটা হচ্ছে নিরীক্ষার সংজ্ঞা। এরপর আমরা দেখে নেব নিরীক্ষক কাকে বলে, অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই অডিটর। কি বলছে? পেশাগত যোগ্যতা সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তি নিরীক্ষক হিসেবে কাজ করতে পারেন। কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার জন্য কোনো ব্যক্তিকে
কি তার যোগ্যতা লাগে আমরা একটু আগেই বললাম, 1949 সালে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আইন অনুসারে অবশ্যই তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। আর উৎপাদন সংস্থার পরিব্যয় নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্য কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট অনুযায়ী পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওই ব্যক্তি নিরীক্ষক নামে পরিচিত। তাহলে এটা হচ্ছে নিরীক্ষকের সংজ্ঞা, অর্থাৎ নিরীক্ষক কাকে বলে, অডিটর কাকে বলে। তাহলে প্রথমে আমরা দেখলাম অডিট কাকে বলে, তারপর দেখলাম অডিটর কাকে বলে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নিরীক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য, নেচার অর ফিচার্স অফ অডিটিং। পয়েন্টসগুলো করে দেখে নেব। প্রথম বলছে উপযুক্ত ও যোগ্য নিরীক্ষককে দিয়ে হিসাব পরীক্ষা করানো হয়। অবশ্যই সেটা আমি আগেও বললাম যে যে নিরীক্ষক হবে সে অবশ্যই উপযুক্ত হতে হবে এবং যোগ্য হতে হবে। নাম্বার 2, কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের হিসাব পরীক্ষার জন্যই নিরীক্ষক নিযুক্ত হন। এটা ভালো করে বুঝবে। বলছে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের হিসাব পরীক্ষার জন্য, অর্থাৎ একটা ব্যক্তিকে একটা নির্দিষ্ট হিসাবকালের জন্যই নিযুক্ত করা হয়। একটা নির্দিষ্ট হিসাবকাল জেনারেলি সেটা 1 বছরই হয়ে থাকে, কারণ একটা বছর পরে আমাদের হিসাব পরীক্ষা করতে হয়। তাহলে একজন হিসাব পরীক্ষক, একজন নিরীক্ষক কিন্তু 1 বছরের জন্যই নিযুক্ত হবে। আমি যদি ধরে নিই 2019 সালের জন্য একজন ব্যক্তিকে অডিটর হিসেবে জয়েন করা হলো, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, বা আমরা যদি অ্যাকাউন্টিং পিরিয়ড ধরি তাহলে 19-20 হিসাবের জন্য, অর্থাৎ 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020 পর্যন্ত একজন অডিটরকে অ্যাপয়েন্ট করা হয়। সেই অডিটর কিন্তু ওই 1 বছরের জন্যই কাজ করবে। সেম অডিটরকে যদি পরের বছর আবার নিযুক্ত করতে হয়, অর্থাৎ 20-21 হিসাবকালের জন্য যদি নিযুক্ত করতে হয়, তাহলে কিন্তু তাকে আবার নতুন করে নিযুক্ত করতে হবে, অর্থাৎ নতুন করে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে অ্যাপয়েন্ট করতে হবে। কখনোই একজন নিরীক্ষক 1 বছর আছে, সে বছরের পর বছর উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্টে রয়ে যাবে, সেটা কিন্তু নয়। অর্থাৎ একজন হিসাবরক্ষক 1 বছরের জন্যই, মানে একটা নির্দিষ্ট হিসাবকালের জন্যই নিযুক্ত হয়। পরবর্তী হিসাবকালের জন্য তাকে রাখা যেতে পারে, কিন্তু তাকে আবার নতুন করে অ্যাপয়েন্ট করতে হবে। নেক্সট কি বলছে, নাম্বার 3, হিসাবগুলি যে প্রকৃতই ওই নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের এবং নির্দিষ্ট হিসাবকাল সম্পর্কীয় সে বিষয়ে নিরীক্ষককে নিশ্চিত হতে হবে। অর্থাৎ একজন হিসাব পরীক্ষক একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য জয়েন করেছে এবং একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য জয়েন করেছে, তাহলে সেই নিরীক্ষককে প্রথমেই দেখে নিতে হবে তাকে যে হিসাব দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, সে যে অ্যাকাউন্টিং ইনফরমেশানগুলো পেয়েছে সেগুলো ওই প্রতিষ্ঠান রিলেটেডই কিনা এবং ওই হিসাবকাল সম্পর্কীয় কিনা। মানে সেই হিসাব পরীক্ষক যদি 19-20 হিসাবকালের জন্য জয়েন করে, তাহলে তাকে যে হিসাবগুলো দেওয়া হয়েছে সেটা যেন 19-20 হিসাবকাল রিলেটেডই হয়। তার আগের কোনো হিসাবকালের নিরীক্ষা মানে অডিট কিন্তু সে করবে না। নাম্বার 4, হিসাব সংক্রান্ত কাজকর্মের সমালোচনামূলক, বিশ্লেষণমূলক এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করতে হয়। হিসাব সংক্রান্ত যাবতীয় কাজকর্ম, সারা বছরে যাবতীয় কাজকর্মের অবশ্যই সমালোচনামূলক, অ্যানালিটিক্যাল অর্থাৎ বিশ্লেষণমূলক এবং ডিটেল পরীক্ষা, পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষা করতে হবে। নিরীক্ষা সবসময় সুষ্ঠু ও নিয়মানুগ হওয়া উচিত। সুষ্ঠু ও নিয়মানুগ মানে সেটা অবশ্যই নিয়ম মেনে, অর্থাৎ অডিট করারও একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনে যেন অডিট করা হয়ে থাকে। তাহলে নিরীক্ষার বৈশিষ্ট্য আমরা দেখলাম। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, নিরীক্ষার উদ্দেশ্য। নিরীক্ষার উদ্দেশ্য দুরকম, একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য মানে প্রাইমারি অবজেক্টিভস, আর একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য মানে সেকেন্ডারি অবজেক্টিভস। মুখ্য উদ্দেশ্যটা কি, কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে
প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে কিনা সেই সম্পর্কে মতামত প্রকাশ। অর্থাৎ সেই হিসাবরক্ষকের থেকে নিরীক্ষক যে হিসাবটা পেয়েছে, আর্থিক বিবরণী যেটা পেয়েছে, সেটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা ঠিকভাবে প্রতিফলিত হয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে, সেই কারণগুলো আমরা পড়ব, প্রফিট বাড়িয়ে বা কমিয়ে দেখানো হয়ে থাকে হিসাব পরীক্ষায়। তাতে বিভিন্ন রকম সুবিধা হয়। প্রফিট বাড়িয়ে রাখলে একরকম সুবিধা হয়, আবার প্রফিট কমিয়ে রাখলেও একরকম সুবিধা হয়। তো সেই কারণে তাহলে যদি সেরকম করা হয় তাহলে নিশ্চয়ই আর্থিক বিবরণীতে সঠিক আর্থিক অবস্থা দেখাচ্ছে না, প্রফিটটা ঠিকভাবে দেখাচ্ছে না। তো অডিটর হিসেবে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রথমেই দেখা যে আর্থিক যে বিবরণী তাকে দেওয়া হয়েছে সেই বিবরণীতে আর্থিক অবস্থা সঠিকভাবে দেখানো হয়েছে কিনা। আর গৌণ উদ্দেশ্য কি না, মুখ্য উদ্দেশ্য পূরণের জন্য যে সহায়ক উদ্দেশ্য পালন করা হয় সেটাই গৌণ উদ্দেশ্য। আর সেই গৌণ উদ্দেশ্য কি, ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন আর ভুল ত্রুটি ও জুয়াচুরি রোধ। অর্থাৎ হিসাব পরীক্ষা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি বা ফ্রড ধরা পড়ে, যদি কোনো জুয়াচুরি ধরা পড়ে, প্রথমে সেটাকে উদ্ঘাটন করতে হবে এবং শুধুমাত্র যে সেটা উদ্ঘাটন করলেই নয়, সেটাকে রোধ করতে হবে, প্রিভেন্ট করতে হবে, যাতে ইন ফিউচারে আর এই ভুল ত্রুটি বা জুয়াচুরি করার সুযোগ না থাকে। তাহলে এইটা হচ্ছে নিরীক্ষার উদ্দেশ্য। এটা আলাদা আলাদাভাবেও অনেক সময় 1 মার্কসের বা 2 মার্কসে আসে। একটা দিতে পারে যে নিরীক্ষার মুখ্য উদ্দেশ্যটি কী বা নিরীক্ষার গৌণ উদ্দেশ্যটি কী, কিংবা একসাথে 4 মার্কসেও দিতে পারে নিরীক্ষার উদ্দেশ্য আলোচনা করো। নিরীক্ষার উদ্দেশ্য আলোচনা করো বললে কিন্তু দুটো উদ্দেশ্যই বলতে হবে, আর আলাদা আলাদা করেও ভালো করে পড়বে, কারণ 1 মার্কসের জন্য যে কোনো একটা কিন্তু দিতেই পারে। এরপর আমরা আজকে লাস্ট আলোচনায় চলে যাব, নিরীক্ষার সুবিধা, অ্যাডভান্টেজেস অফ অডিটিং। হিসাব পরীক্ষা করানোর ফলে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলোকে 3টে দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। কী কী দৃষ্টিকোণ থেকে আমরা এক এক করে আলোচনা করব। প্রথম হচ্ছে প্রতিষ্ঠানের দিক থেকে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান নিরীক্ষা করার ফলে কী কী সুবিধা পায়। সেকেন্ড বলছে মালিকের দিক থেকে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের মালিক কী সুবিধা ভোগ করে। আর তৃতীয় পক্ষের দিক থেকে, অর্থাৎ প্রতিষ্ঠানের অনেক থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টিরা কী কী উপকার পায়। তাহলে নিরীক্ষার সুবিধা আমরা 3টে দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। কি কি? প্রথম প্রতিষ্ঠানের দিক থেকে, নেক্সট মালিকের দিক থেকে, আর থার্ড হচ্ছে তৃতীয় পক্ষের দিক থেকে। প্রতিষ্ঠানের দিক থেকে কি আছে? প্রথম দেখো, সুষ্ঠু হিসাব নিকাশকরণ, প্রপার অ্যাকাউন্টিং। নিয়মিত হিসাব পরীক্ষা করানোর ব্যবস্থা চালু থাকলে হিসাবরক্ষণ বিভাগের কর্মচারীরা খুব যত্ন ও সতর্কতার সঙ্গে তাদের কাজ সম্পাদন করতে সচেষ্ট থাকে। এর ফলে হিসাব নিকাশের কাজ সময় মতন ও নিখুঁতভাবে সম্পন্ন হয়। অর্থাৎ আমি যখন জানি যে আমার প্রতিষ্ঠানে আমার হিসাব পরবর্তীকালে একজন পরীক্ষা করবে, চেক করবে, তাহলে আমি প্রথম থেকে হিসাব রক্ষণ করব তখন যত্ন আর সতর্কতার সঙ্গে করব। তাহলে সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি কম হবে বা জুয়াচুরি কম হবে। তো তখন হিসাব নিকাশের কাজ কিন্তু নিখুঁত হবে, অর্থাৎ তখন প্রপার অ্যাকাউন্টিংটা আমরা পাবো। নেক্সট পয়েন্ট বলছে ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন ও নিবারণ, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ এরর অ্যান্ড ফ্রড। হিসাবের ভুল ত্রুটি বা জুয়াচুরি আবিষ্কার করতে এবং ভবিষ্যতে যাতে সেটার পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উপযুক্ত নিরীক্ষা ব্যবস্থা খুবই সাহায্য করে। কারণ আমি একটা হিসাব করে রেখে দিলাম, হতেই পারে তাতে ভুল থাকতেই পারে, একজন হিসাবরক্ষক ভুল করতেই পারে, তাহলে সেটা যদি চেক হয় তাহলে তার ভুলগুলো ধরা পড়বে। তাহলে ভুল যদি ধরা না পড়ে তাহলে কিন্তু আমরা প্রপার অ্যাকাউন্টিংটা পাচ্ছি না, আর্থিক অবস্থা সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। তাহলে আর্থিক অবস্থা সঠিকভাবে প্রতিফলন করার জন্য আমাকে ভুল ত্রুটিগুলো ধরতে হয় এবং সেটা নিরাময়ের ব্যবস্থা করতে হয়। থার্ড পয়েন্ট, সত্য ও ন্যায্য চিত্র প্রকাশ।
কি বলছে না, যথাযথভাবে হিসাব পরীক্ষা করানো হলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সত্য ন্যায্য চিত্র উপযুক্ত সময়ে প্রকাশ করা সম্ভব হয়। তাহলে হিসাব পরীক্ষা করা হলে সেটা কারেক্ট হবে, কারণ আমার পরীক্ষা হয়েছে হিসাব নিকাশকরণটা, তাহলে সেক্ষেত্রে সত্য ও ন্যায্য চিত্র কিন্তু প্রকাশ পাবে। ডিসক্লোজার অফ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ট্রু অর ফেয়ার ভিউ। নেক্সট পয়েন্ট বলছে হিসাবের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। পরীক্ষিত হিসাব অপেক্ষাকৃত বিশ্বাসযোগ্য। স্বাভাবিক, আমি একটা হিসাব করেছি, সেটা ভুল না ঠিক আমি জানি না, সেটা বেশি রিলায়েবল নাকি সেটা অন্য কেউ চেক করেছে, চেক করার পর সেই হিসাবটা বেশি রিলায়েবল? অবশ্যই যেটা চেক করা হয়েছে সেটা বেশি রিলায়েবল, সেটা বেশি রিলায়েবল। তাহলে সেই জন্য হিসাব তথ্য ব্যবহারকারীদের, যারা এই হিসাবটা ব্যবহার করে, তাদের কাছে কিন্তু চেক হওয়া হিসাব পরীক্ষাটাই বেশি বিশ্বাসযোগ্য। তাহলে একটা হিসাব নিকাশকরণ মানে একটা, যে আমি সারা বছর যা হিসাব করেছি সেটা যদি আমি পরীক্ষা করাই, তার যদি অডিট হয়, সেটা কিন্তু বেশি বিশ্বাসযোগ্য হবে। আর নাম্বার 5-এ কি বলছে, নির্ভরযোগ্য দলিল। পরীক্ষিত হিসাব গ্রহণযোগ্য দলিল হিসাবে আয়কর ও বিক্রয় কর নির্ধারণ, বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায়, মূলধন সংগ্রহ, শেয়ারের মূল্য নির্ধারণ ইত্যাদির ক্ষেত্রে সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। কারণ আমার যেটা চেক হয়েছে সেটা অবশ্যই বেশি নির্ভরযোগ্য হবে। তাহলে এইগুলো হচ্ছে প্রতিষ্ঠানের দিক থেকে সুবিধা। কি কি আছে? সুষ্ঠু হিসাব নিকাশকরণ, ভুল ত্রুটি বা জুয়াচুরি উদ্ঘাটন ও নিবারণ, সত্য ও ন্যায্য চিত্র প্রকাশ, হিসাবের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, নির্ভরযোগ্য দলিল। এরপর দেখে নেব মালিকের দিক থেকে, অর্থাৎ ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য ওনার। মালিকানা বিভিন্ন রকম হয়, এক মালিকি কারবার হতে পারে, অংশীদারি কারবার। এক মালিকি মানে একজনই মালিক, অংশীদারি কারবার মানে দুই বা তার বেশি ব্যক্তি অংশীদারির মাধ্যমে মালিক হবে। আর শেয়ার গ্রহীতাদের ক্ষেত্রে, শেয়ার গ্রহীতা মানে কোম্পানির মালিক মানে শেয়ার গ্রহীতারা। তাহলে এক মালিকি কারবারের ক্ষেত্রে হিসাব নিকাশের কাজে নিযুক্ত কর্মচারীদের সততা এবং হিসাবের নির্ভুলতা সম্পর্কে কারবারের মালিক নিশ্চিন্ত হতে পারে। অংশীদারির ক্ষেত্রে পরীক্ষিত হিসাবের সাহায্যে নতুন অংশীদার গ্রহণ বা কোনো অংশীদারের অবসর বা মৃত্যু ইত্যাদি ক্ষেত্রে সুনামের মূল্য নির্ধারণ মানে গুডউইলের ভ্যালু ক্যালকুলেশনের জন্য, বা অংশীদারদের মধ্যে যদি কোনো ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দেয় তার মীমাংসা করতে অডিটটা কাজে লাগে। আর শেয়ার গ্রহীতাদের ক্ষেত্রে, কারণ শেয়ার গ্রহীতারাই কোম্পানির মালিক, তাহলে তারা যে ক্যাপিটালটা ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টটা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু অডিট প্রয়োজন হয়। আর তৃতীয় পক্ষের দিক থেকে, তাহলে মালিকানার দিক থেকে আমরা এক মালিকি কারবারের ক্ষেত্রে কি সুবিধা পাই, অংশীদারি কারবারের ক্ষেত্রে কি সুবিধা পায়, আর শেয়ার গ্রহীতাদের ক্ষেত্রে কি সুবিধা পায় সেটা দেখলাম। এরপর আমরা লাস্ট দেখে নেব তৃতীয় পক্ষের দিক থেকে। তৃতীয় পক্ষ কারা? যারা বিজনেসের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, অর্থাৎ বিজনেসের নিজস্ব লোক নয়, বাইরের ব্যক্তি। তারা কারা হতে পারে? বীমা প্রতিষ্ঠান হতে পারে, ব্যাংক বা অন্যান্য সংস্থা হতে পারে, সরকার হতে পারে। তো তারা কি সুবিধা পায়? বীমা পরীক্ষা, নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে বীমা সংক্রান্ত দাবি মেটানোর সুবিধা হয়। আমার বিজনেসে যদি কোনো ক্ষতি হয়, তাহলে ইন ফিউচারে আমি যখন ইন্স্যুরেন্স আদায় করব, তখন সেটা অডিটেড যে প্রতিষ্ঠান হবে সেটা বেশি রিলায়েবল হবে, সেই দেখেই একজন বীমা প্রতিষ্ঠান তোমার ক্ষতিপূরণ করতে রাজি হবে। ব্যাংক বা অন্যান্য সংস্থা তারা কি করে? কোনো প্রতিষ্ঠানে ঋণ দেয়, তাহলে ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্বন্ধে জানতে চাইবে, কারণ আর্থিক অবস্থা না জানলে তাদের প্রতিষ্ঠানটা কত ইন ফিউচারে তারা ঋণ পরিশোধ করতে পারবে কিনা সেই সম্বন্ধে ধারণা করতে পারবে তাদের আর্থিক অবস্থা জানার ফলে। তো এই আর্থিক অবস্থা জানার জন্য কিন্তু অডিটেড অ্যাকাউন্টিং ইনফরমেশন বেশি কার্যকরী। আর সরকারের পক্ষে কোনো করদাতার আয়কর, বিক্রয় কর, সম্পত্তি কর ইত্যাদির পরিমাণ নির্ধারণের ব্যাপারে তার নিরীক্ষিত হিসাবের ওপর নির্ভর করা সম্ভব হয়। তাহলে এগুলো হচ্ছে নিরীক্ষার সুবিধা। এবার আমি বলে দিই, তোমাদের জেনারেলি 4 মার্কস আর 6 মার্কসের কোশ্চেন আসে। 4 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে যদি নিরীক্ষার সুবিধা আলোচনা করো আসে,
তাহলে 4 মার্কসে নিশ্চয়ই এতটা লেখার দরকার নেই, 4 মার্কসের মতনই লিখব। কিন্তু 4 মার্কস এসেছে বলে শুধু আমরা একটা দিক থেকে লিখব তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। অর্থাৎ 4 মার্কসের জন্য যদি নিরীক্ষার সুবিধা আসে, তুমি শুধু প্রতিষ্ঠানের দিক থেকে সুবিধা 5টা পয়েন্টস আছে 4 মার্কসের জন্য এনাফ, তাহলে আমি সেটা লিখলাম, সালে কিন্তু নয়। আমাকে প্রত্যেকটা দিক থেকেই দেখাতে হবে। আমি প্রতিষ্ঠানের দিক থেকে 2টো পয়েন্টস লিখব, মালিকের দিক থেকে 2টো পয়েন্টস লিখব, আর তৃতীয় পক্ষের দিক থেকে একটা কি 2টো পয়েন্টস লিখব। এইভাবে 4 মার্কসের কোশ্চেন বানাতে হবে। 4 মার্কস এসছে বলে শুধুমাত্র প্রতিষ্ঠানের দিক থেকেই আমি 5টা পয়েন্টস লিখে দিলাম আর মালিকের দিক থেকে আর তৃতীয় পক্ষের দিক থেকে উল্লেখই করলাম না, তাহলে কিন্তু হবে না। সব কটা থেকেই লিখতে হবে কম করে। মানে এখান থেকে প্রতিষ্ঠানের দিক থেকে আমি 2টো পয়েন্টস লিখব, মালিকের দিক থেকে একটা পয়েন্টস কি 2টো পয়েন্টস লিখব, আর তৃতীয় পক্ষের দিক থেকেও একটা কি 2টো পয়েন্টস লিখব। এইভাবে 4 মার্কসের কোশ্চেন বানাবে। আজকে তাহলে এটুকুই পড়লাম, পরের দিন এই চ্যাপ্টারের পরবর্তী অংশ আলোচনা করব।